ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ব্যাংক ঋণ এবং আমানতে সুদের হার ৯/৬ ফর্মুলা থেকে বেরিয়ে আসার পর থেকেই প্রায় প্রতি মাসেই বাড়ছে ব্যাংক ঋণের সুদের হার। গত ফেব্রুয়ারিতে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার ছিল ১২.৪৩%, মার্চে তা বেড়ে হয় ১৩.১১%, আর চলতি এপ্রিলে সুদের হার বেড়ে ছাড়িয়ে গেছে ১৩.৫%। বর্তমানে 6 months মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা স্মার্ট পদ্ধতিতে ব্যাংক ঋণের সুদের ভিত্তি হার নির্ধারিত হয়। এই ভিত্তি হারের সঙ্গে যুক্ত হয় বাড়তি ৩.৫০% সুদ। এই দুয়ে মিলে ঋণের চূড়ান্ত সুদ হার নির্ধারণ করে ব্যাংকগুলো। বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি, ডলার সংকট, কাঁচামাল আমদানিতে ব্যয় বৃদ্ধি, শ্রমিকের বেতন বৃদ্ধি সহ নানান কারণে বিনিয়োগ ও ব্যবসায় ব্যয় যখন অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে, তখন ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদের হার বাড়ানো হচ্ছে। অন্যদিকে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, সুদের হার বেড়ে যাওয়ায় ব্যবসায়িক খরচ বাড়বে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে, যার প্রভাবে বেড়ে যাবে পণ্যের মূল্য, বাড়বে মূল্যস্ফীতি। আবার দাম বেড়ে যাওয়ায় পণ্যের চাহিদা কমে যেতে পারে, এতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, বিনিয়োগের প্রভাব কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আহমেদ আল কবির, বিটিএমই এর পরিচালক ও মুখপাত্র ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ নুরুল ইসলাম, এবং অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সৈয়দ নুরুল ইসলাম, গত জুলাইয়ের পর চলতি এপ্রিলে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার নির্ধারিত হয়েছে ১৩.৫৫%। এর কি প্রভাব পড়বে বিনিয়োগে এবং ব্যবসা বাণিজ্যে? আর সুদের হার বাড়ানোর জন্য নীতি নির্ধারকরা কেন সুদের হার বাড়িয়েছেন? ইনফ্লেশন বা মূল্যস্ফীতিকে কমানোর জন্য। আমার এখন প্রশ্ন হচ্ছে, আসলে মূল্যস্ফীতির সংজ্ঞাটা কী? মূল্যস্ফীতির সংজ্ঞাটা কী, কেন মূল্যস্ফীতি ঘটে, এগুলো এই কারণগুলো বিশ্লেষণ করার পরেই অ্যাকশন প্ল্যান ঠিক করা হয়। তাহলে আমি যতটুকু জানি, আমি অর্থনীতির ছাত্র না, আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অর্থনীতি সম্পর্কে যেটা বুঝি সেটা হচ্ছে মূল্যস্ফীতি দুইভাবে হয় নর্মালি অর্থোডক্স বা মেথডে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কস্ট পুস্ট মূল্যস্ফীতি, ওটাকে সাপ্লাই পুস্ট বলা হয়, আর একটা হচ্ছে ডিমান্ড পুস্ট মূল্যস্ফীতি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে মূল্যস্ফীতি এটা কি কস্ট পুস্ট মূল্যস্ফীতি নাকি ডিমান্ড পুস্ট মূল্যস্ফীতি? আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে কস্ট পুস্ট মূল্যস্ফীতি। ডলারের কাছে টাকা হেরে গেছে 35%। এটা আমরা যেহেতু 100% ইম্পোর্টেড কান্ট্রি, প্রথমেই ডলার কনভার্টেবল কারেন্সির কারণে আমাদের জিনিসপত্রের দাম 35% বেড়েছে। প্রথমেই বেড়েছে, কারণ ডলার, আপনি যেই মালটা $1 করে কিনেছেন, আগে দিচ্ছেন 85, সেটা এখন দিচ্ছেন 110 টাকা, 15 টাকা, 25 টাকা। ওখানে 35% অন অ্যান অ্যাভারেজ বেড়ে গেছে। সেই 35%-এর উপরে ইম্পোর্ট ট্যাক্স আপনাকে কাউন্ট করতে হচ্ছে, সেখানে আরো 35% যোগ করে। কারণ আপনি যদি 86 দিয়ে যদি মাল আনতেন, 100% ডিউটি হলে 86 দিতেন। এখন 110 টাকা দিয়ে মাল আনছেন, ইনভয়েস প্রাইস, 100% ডিউটি হলে 110 টাকা দিচ্ছেন। সো ইটস এ ডাবল এফেক্ট। ডলার অ্যাপ্রিসিয়েশন অথবা বাংলাদেশ টাকা ডিভ্যালুয়েশনের কারণে এফেক্ট ইজ ডাবল। তাহলে এটার কারণে মূল্য বেড়েছে। আপনি এর মধ্যে আপনি জ্বালানি, গ্যাসের দাম বাড়িয়েছেন 179%, তারপর আপনি তার ডিজেলের দাম বাড়িয়েছেন, আপনি বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আপনি শ্রমিক কর্মচারীর বেতন বাড়িয়েছেন, এখন কস্ট অফ ফান্ডও বাড়ালেন 9-6 থেকে আপনি এখন 14-15-16 চলে যাচ্ছেন। তাহলে ডিমান্ড পুশ মূল্যস্ফীতি কমানোর জন্য নীতি সুদের হার বাড়ায়, কারণ ডিমান্ডকে কমানোর জন্য মানুষের যাতে টাকা পয়সা কমে যায়, টাকার কস্ট অফ ফান্ড যাতে বাড়ে, মানুষ খরচ যাতে কম করে, তাতে সাপ্লাইয়ের উপর প্রেশার কম পড়বে, আপনার ইনফ্লেশন কমবে। কিন্তু যখন ডিমান্ড কস্ট পুস্টের মূল্যস্ফীতি হয় বা ইনফ্লেশন হয়, তখন কি আপনি কস্ট অফ ফান্ড বাড়াবেন? তাহলে উত্তর ইজ ভেরি সিম্পল, যে আপনি কস্ট অফ ফান্ড বাড়ালেন, গ্যাসের দাম বাড়ালেন, বিদ্যুতের দাম বাড়ালেন, ডিজেলের দাম বাড়ালেন, লজিস্টিক্সের অন্যান্য খরচ বাড়ালেন, শ্রমিক কর্মচারীর বেতন বাড়াতে হচ্ছে, কারণ এটা আমি মনে করি দ্যাট ইজ অনলি যৌক্তিক। সেখানে আপনি সুদের হার বাড়িয়ে, স্মার্ট বলেন আর আনস্মার্ট বলেন, যেই বলেন, সুদের হার বাড়িয়ে আপনি কিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন? দ্যাট আই হ্যাভ এ বিগ কোয়েশ্চেন। অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই উচ্চ সুদ হার কতখানি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? যে ফর্মুলাটার কথা বলেছেন জনাব নুরুল ইসলাম, সেটা যদি আপনি একটু উত্তর করেন। জি, ধন্যবাদ। আমার মনে হয় ওনার বাস্তব অভিজ্ঞতা এবং উনি যে কাজ করছেন তার আলোকে উনি যে ইনফ্লেশনকে ডিফাইন করেছেন, সেটি উনি খুব ভালোভাবেই ডিফাইন করেছেন, যে
দুই ধরনের বিষয় হয়, একটা হচ্ছে কস্ট পুশ আর একটা বলি আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন। তো এই মুহূর্তে যেহেতু উনি সঠিকভাবেই বলেছেন যে টাকার অবমূল্যায়নের ফলে সেটি আপনার 86 টাকা ছিল $1, সেটা হয়ে গেছে 110 টাকা, বাস্তব হয়তো তার চেয়ে আরো বেশি, 30 থেকে 35% এখানে আপনার দাম বেড়ে গেছে। তো এটি শুধুমাত্র ডলারের দামের ফলে, অন্যান্য যে উনি বলেছেন যে কস্ট পুশ বলতে গিয়ে আরো যে খরচগুলো আছে সেই খরচগুলো, কারণ আমরা যখনই কোনো সাপ্লাই সাইডের বিষয়গুলো আলোচনা করি তখন এই র মেটেরিয়ালস থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত খরচগুলো তখন কিন্তু সেখানে চলে আসে। তো এমনিতেই বিভিন্ন কারণে পোস্ট কোভিড সিচুয়েশন প্লাস হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়া ওয়ার প্লাস হচ্ছে এক্সটার্নাল শক, আরো কিছু বিষয় আপনার যে ইনফ্লেশনটা হয়েছে সেই ইনফ্লেশনের পাশাপাশি নতুন করে যে স্মার্ট রেটের কথা বলা হয়েছে, ডেফিনেটলি এটি যেমন 9-6 যখন ছিল সেটা যেমন আসলে সাপোর্ট করা যায় না, যে আপনি একটা সীমার মধ্যে রেখে দিয়েছেন, আবার অন্যভাবে এখন যেটি হচ্ছে এটি কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করার একটা টুল হলেও এটি কিন্তু একমাত্র টুল নয়। ইনফ্লেশনকে কন্ট্রোল করার আরো অনেক মেকানিজম আছে, যেহেতু মনিটারি পলিসি ওনারা কন্ট্রাকশনের মনিটারি পলিসির দিকে যাচ্ছে, তো সেই হিসাবে ইন্টারেস্ট রেট বাড়িয়ে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখেছি ফেডারেল রিজার্ভ থেকে আরম্ভ করে সবাই ইন্টারেস্ট রেট বাড়িয়ে ইনফ্লেশনকে কন্ট্রোল করার একটা চেষ্টা করেছেন। বাট আমি আবারও বলছি এটি একমাত্র টুলস নয়, আরো অনেক ধরনের টুলস আছে। এটি সত্যি যে যারা ব্যবসা পরিচালনা করছেন, যারা প্রাইভেট সেক্টর আছে, তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস সেটা কিন্তু আরো এই ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। এবং আগে যে একটা কাজ বাংলাদেশ ব্যাংক এটি করেছে হয়তো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, কারণ অনেক দিক থেকে বলা হচ্ছিল যে মার্কেট বেসড ইন্টারেস্টের দিকে আমরা গেলে হয়তো ইনফ্লেশনটা কিছু কমবে, কিন্তু তার আগে একটা অ্যাসেসমেন্ট আমার মনে হয় করা দরকার ছিল। আমার মনে হয় ওনারাও আমার সাথে একমত করবেন, যখন 9-6 ছিল সেক্ষেত্রে ওইটার কি ইম্প্যাক্ট আসলে পড়েছিল তার একটা সঠিক অ্যাসেসমেন্টও কিন্তু আসলে দরকার ছিল, যে এটা করার ফলে ব্যবসায় যে ইনফ্লেশনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এটা সোশিও ইকোনমিক কি ধরনের রোল প্লে করেছে। এখন আবার এইটা করতে যাওয়ার আগেও নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক যদি কোনো হোমওয়ার্ক করে থাকে যে এটার পোটেনশিয়াল ইম্প্যাক্টটা কোথায় হবে, এটার যদি কোনো ধরনের সিমুলেশন ওনারা করে থাকে সেই ধরনের অ্যানালিসিসটাও আসলে দরকার ছিল, তাহলে কিন্তু যারা প্রাইভেট সেক্টর আছে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে গ্রোথটা হচ্ছে সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর একটা বিরাট ধরনের রোল কিন্তু প্লে করছে, সেটা এমপ্লয়মেন্ট অপরচুনিটির কথা বলেন, সেখানে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে বিভিন্ন ভাবেই কিন্তু প্রাইভেট সেক্টর অনেক বড় ধরনের রোল প্লে করছে গভর্নমেন্টের পাশাপাশি। তো সেই জন্য আমি মনে করি যে এটি 2 অঙ্কের বেশি যাওয়াটা ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু আমরা ওই ম্যাগনিটিউডের ভিত্তিতে ইনফ্লেশনকে আমরা বলি ক্রিপিং ইনফ্লেশন, ওয়াকিং ইনফ্লেশন, রানিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন। এটা কিন্তু রানিং ইনফ্লেশনের মধ্যে পড়ে। এটি যদি একটু সহনীয় পর্যায়ে রাখা যায়, এটা দিয়ে আসলে অনেক অ্যাসেসমেন্টের বিষয় আছে, অনেক রিসার্চের বিষয় আছে, সেটি করলে আমার মনে হয় সবাই উপকৃত হবে। যারা ব্যবসায়ী আছেন, প্রাইভেট সেক্টরে আছেন, ওনারাও যেমন উপকৃত হবে, বা অন্য যারা সাপ্লাই সাইডে রেগুলেটর আছেন তারাও কিন্তু বুঝতে পারবেন আসলে এটার পোটেনশিয়াল ইম্প্যাক্টটা কোথায় আছে। ধন্যবাদ আপনাকে ডক্টর আহমেদ আল কবির। বাংলাদেশের চলতি বাস্তবতায় ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিকে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন, কিংবা আপনার যৌক্তিক সিদ্ধান্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। অধ্যাপক সাহেব কিন্তু অনেক ডিটেল অনেকগুলা মানে ফ্যাক্টরসগুলোকে নিয়ে আসছেন। আমি যেটা হাইলাইট করতে চাই এই আলোচনার মধ্যে, যেটা হচ্ছে যে আমি মনে করি এই মেজারটা নিতে হবে, দেয়ার ইজ নো কোনো ধরনের কোনো অল্টারনেটিভ নাই, আমাদের যে ইন্টারেস্ট রেট বাড়াতেই হবে। আমি বলবো যে এটা অনেক দেরিতে নেওয়া হয়েছে, এইগুলার কিন্তু রিজাল্টস কিন্তু ইমিডিয়েটলি আমরা আশা করি না এবং আশা পাবও না। অতএব এই যে রিজাল্ট পাওয়ার জন্য এখন আমাদের ইনফ্লেশন ওনারা যে টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন যে 8%-এ আনবেন বাই দি এন্ড অফ দ্য ইয়ার, এই বছরের শেষের দিকে, এইটাও কতটুকু আনা সম্ভব হবে এই মেজার এখন নিয়ে, এটাও একটা মানে প্রশ্নের মধ্যে রাখতে পারবেন। আর তারপরে তো জুনের মধ্যে 6 আনতে চান, আগামী বছরের জুনের মধ্যে। তো এইটা
আর যেটা রাইটলি বলেছেন যেটা হচ্ছে যে শুধু এই ধরনের ইন্টারভেনশন দিয়েও আমরা কিন্তু পুরা জিনিসটাকে যে ইনফ্লেশনকে কন্টেইন করা বা মার্কেটকে স্টেবিলাইজ করা এটা সম্ভব না। আদার ফ্যাক্টরস ডিফারেন্ট ইন্টারেস্ট গ্রুপ কাজ করতেছে, এটা ব্যবসায়ীদের মধ্যেও কাজ করতেছে বা অন্য ফাংশনারিজ মধ্যে সরকারের যে বিভিন্ন ফাংশনারির মধ্যেও কাজ করতেছে, তাদের নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো এইসব ফাংশনারিজ এবং যে যে অ্যাকশনসগুলা এইগুলাকেও যদি আমরা যদি গুড গভর্নেন্সের আওতায় এদেরকে যদি আমরা একটু স্ট্রিমলাইন না করতে পারি পাশাপাশি, তবে কিন্তু আমরা রেজাল্ট পাবো না। আমরা জানি যে ইন্টারেস্ট রেট বাড়লে ইনভেস্টমেন্ট কমবে, প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কমবে, মানে অনেক ধরনের যে মানুষজন ইম্পোর্ট কম করবে। কিন্তু আমাদের এই মুহূর্তে সার্বিক অর্থনীতির বিবেচনায় শুধু ইনভেস্টমেন্ট আর যে ইনফ্লেশন কমানোই শুধু না, আমাদের আরও অনেকগুলো সমস্যা আমাদেরকে এখন মানে ঘুরপাক খাচ্ছে আমাদের পাশে। আমাদেরকে যেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো প্রবলেম, আমাদের যে ব্যাঙ্কগুলা অনেক ব্যাঙ্কই এখন ক্যাশ ফ্লো প্রবলেম। এখন হয়তো এই যে ইন্টারেস্ট রেট বাড়ে, মানুষের সেভিংসের প্রবণতা বাড়বে, হয়তো এতে করে কিছু পয়সা হয়তো আবার ব্যাংকে ঘুরে আসবে, আমাদের ডেফিনেটলি ইনভেস্টমেন্ট কমবে। কিন্তু এই মুহূর্তে হয়তো আমাদের যে জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এবং অর্থনীতির পুরোপুরি সার্বিক বিবেচনায় আমাদেরকে অবশ্যই ইনফ্লেশনকে কন্টেইন করতে হবে। আমাদের এই মুহূর্তে যেটা ঘটবে যেটা হচ্ছে যে মার্কেট থেকে আমাকে পয়সা যদি আমার সেভিংসের দিকে যায়, আমার যদি মানুষজন যদি ক্রয় ক্ষমতার দিকেও যদি একটু চিন্তা ভাবনা করে সার্বিক বিবেচনায় সব কিছুতে মানুষের সহজলভ্যতা যদি হয় জিনিসপত্রের, অটোমেটিকভাবে আপনি দেখবেন যেটা হচ্ছে যে আমাদের যে দৈনন্দিন ব্যবহার্য জিনিসের ইনফ্লেশন আমাদের যেটা হচ্ছে যে অর্থনীতিতে সার্বিকভাবে বিবেচনা দেখলে শুধু যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট এটা আমাদের জন্য গ্রোথের জন্য খুবই ভালো, আমাদের গ্রোথটা হয়তো স্লো হবে, কিন্তু সার্বিকভাবে ইনফ্লেশন কমলে সাধারণ মানুষ সুখী হবে। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দুল ইসলাম। ডক্টর আহমেদ আল কবির যে ব্যাখ্যাটি দিলেন সেটার সাথে আপনি কতটুকু একমত? আসলে আমি একমত আর দ্বিমত না, ওনারা তো বিজ্ঞ অর্থনীতিবিদ, অনেক বড় বড় ইকোনমিক সার্কেলকে হ্যান্ডেল করে এসছেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি, ফেড ইন্টারেস্ট বাড়িয়ে আমেরিকানরা ইনফ্লেশন কন্ট্রোল করছে, বাংলাদেশের অর্থনীতিতে যদি সেই সূত্র প্রয়োগ করতে যান তাহলে বলবে না। আপনাকে কেউ বলেনি 4 টাকা করে গ্যাস বিক্রি করার জন্য, সেই 4 টাকার গ্যাসকে আবার 30 টাকায় নিয়ে আসবেন 1 বছরে, সেটাও কেউ বলেনি। 4 টাকা করে আপনাকে বিদ্যুৎ উৎপাদন করে বিক্রি করতে কেউ বলেনি, আপনি সেই বিদ্যুৎকে আপনি আবার 12 টাকায় নিয়ে যাবেন, সেটাও কেউ বলেনি। আপনাকে কেউ 9-6 করার জন্য বলা হয়নি, আপনি 9-6 থেকে সেটাকে 14-তে নিয়ে যাবেন আর বলবেন সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটাও আমি মানতে রাজি না। আমি কিন্তু যেহেতু দুজনই অর্থনীতিবিদ, আমি ওনাদেরকে অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ডিবেট করার সাহস আমার নেই। আমি অর্থনীতির ছাত্র না, আমি মার্কেটিংয়ের ছাত্র। অর্থনীতি আমি যেটা বুঝি, ওনারা গ্যাসের দাম বৃদ্ধি করে, ডিজেলের দাম বৃদ্ধি করে, বিদ্যুতের দাম বৃদ্ধি করে, শ্রমিক কর্মচারীর বেতন বাড়িয়ে, লজিস্টিক্স কস্ট বাড়িয়ে, সেখানে কস্ট অফ ফান্ডও যখন হাত দিয়েছেন, আমি মনে করি যে সত্যিকার অর্থে ইনফ্লেশন কমানোর কাজ না করে ইনফ্লেশন বাড়িয়ে দেওয়ার কাজটাই করা হচ্ছে। এখন আসছে, আমি ওনাদের সাথে একমত, শুধুমাত্র ইন্টারেস্ট বা বিদ্যুৎ বা প্রাইভেট ইনভেস্টমেন্টের কারণে যে ইনফ্লেশন বাড়ে তা না। আমি কিন্তু আবার বাণিজ্যের ছাত্র, মার্কেটিংয়ের ছাত্র, মার্কেটিংয়ের উপর পড়ালেখা করেছি, অর্থনীতি নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করলেও মার্কেটিংয়ের অনেক বিষয় নিয়ে অনেক সাপ্লাই চেইনের উপর যেই প্রভাব ইনফ্লেশনে, সেটাও কিন্তু আমরা এখানে অ্যাড্রেস করছি না। আমাদের প্রফেসর সাহেব একটু করে বলেছেন, সাপ্লাই চেইন, আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন যখন না হয় তখন কিন্তু জিনিসপত্রের চাহিদা বা জিনিসপত্র দুর্লভ হয়ে যাবে। উনি যখন একটা প্রোডাক্টের কথা বলেছেন, উত্তরবঙ্গে প্রোডাকশন কস্ট ইস 5 টাকা, ঢাকায় আসে সেটার দাম 15 টাকা হয়, হাউ ইজ ইট পসিবল? এই যে অর্থনীতি বহির্ভূত ফ্যাক্টরগুলো যেগুলোকে আমরা বলতে পারি না, সেখানে যারা পলিটিক্যাল চাঁদাবাজি আছে, সেটার যে পলিটিক্যাল মাফিয়া আছে, সেগুলোও যে ইনফ্লেশনে কাজ করছে, সেগুলো নিয়েও আলোচনা। কোনো জিনিসের দাম বাড়ে সেটা তো কমে না। কারণ আমি কিন্তু বেসিক ফান্ডামেন্টালস ফ্যাক্টরসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যে প্রথম উই হ্যাভ টু ডিফাইন হোয়াট ইজ দ্য ইনফ্লেশন,
what is the cause of inflation, then what is the treatment to control the inflation. আবার যখন ইনফ্লেশন খুব লোয়ার লেভেলে যায় তখন কিন্তু ইনফ্লেশন বাড়ানোর জন্য আবার চেষ্টা করতে হয়। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে ইনফ্লেশন বাংলাদেশের মধ্যে দেশে যদি সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ইনফ্লেশন বিলো 5% হয়, অর্থনীতি আর বসে যাবে, উনি আমার চেয়ে ভালো বুঝবেন। সিপিআই দ্যাট মিনস কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে কখনো কখনো অর্থনীতিতে খুব কম নিম্ন ইনফ্লেশন কিন্তু অর্থনীতির জন্য ক্ষতিকর, উচ্চ ইনফ্লেশন অর্থনীতির জন্য ক্ষতিকর। ইনফ্লেশন শুড বি ইন আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে ইনফ্লেশন শুড বি 6 to 7%। এই 6 to 7% ইনফ্লেশনে নামায় আনার জন্য আপনি বিদ্যুৎ দাম বাড়ালেন, গ্যাসের দাম বাড়ালেন, শ্রমিকের দাম বাড়ালেন, লজিস্টিক কস্ট বাড়ালেন, আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন নাই, কোল্ড স্টোরেজ আপনার নাই, সেখানে আপনি শেষ পর্যন্ত এসে আপনি ফান্ড অফ কস্ট বাড়ালেন। এর মধ্যে 35% ফরেন কারেন্সিতে আপনি লস করে ক্যাপিটাল লস করলেন। তাহলে কোন মন্ত্রে এই সুদের নীতি, সুদের হার বাড়িয়ে ইনফ্লেশন কমবে? আই রিয়েলি ডোন্ট এগ্রি অন দ্যাট। আমি বিতর্কে যাব না, পার্সোনালি আই ডোন্ট এগ্রি অন দ্যাট। ব্যাংক ঋণের গুণগত ব্যয় নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের কেউ কেউ ঋণ নিয়ে বিলাসী খাতে ব্যয় করছে, ঋণ ফেরত দিচ্ছেন না, এবং যে খাতের জন্য তারা ঋণটা নেয় সেই খাতে আসলে ব্যয়টা হচ্ছে না। এর প্রভাবেও ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? ইট ইজ ট্রু, কারণ আপনার রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংকে, আমি তো ব্যাংকের সাথে কাজ করি, রিস্ক ম্যানেজমেন্ট শব্দটাই আমার মনে হয় ওনারা ইন্ট্রোডিউস করেছেন। আমাদের এমডি সাহেবের যাওয়ার আগে একটা ব্যাংকে কিন্তু ঋণ দেওয়ার সময় রিস্ক ম্যানেজমেন্টের কোনো কাজ ছিল না। পৃথিবীর অনেক দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় সিদ্ধান্ত নিতে হয় যে এই লোক ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো যোগ্য কিনা। যেই দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কোনো যোগ্যতার মাপকাঠি নাই, সেখানে ঋণ নিয়ে এক খাতের ঋণ যে আরেক খাতে যাবে না। আপনি যদি আমার কোম্পানির কথাই বলেন, আমি সিসির টাকা দিয়ে সম্পত্তি কিনেছি, এটা বিজনেস মডেলে পড়ে না, আমি করেছি। আমি একটা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল আরেকটা কোম্পানিতে দিয়েছি। কি জন্য? আপনি দেখেন, আমরা যারা ইনভেস্টমেন্ট করি, উনি দীর্ঘদিন ব্যাংক চালিয়ে আসছেন, 300 crore টাকার একটা প্রজেক্টকে যখন পেব্যাক পিরিয়ড ধরি 5 years, ইজ ইট পসিবল? 3,000 কোটি বা 100 কোটি টাকার একটা প্রজেক্ট স্টিল মিল করলেন, ব্যাংক থেকে লোন নিলেন 70-30 ইকুইটিতে, আপনাকে বলা হলো 5 years-এর মধ্যে পেব্যাক করতে হবে। আমিও 5 years-এর পেব্যাক কমিটমেন্ট করে 100 কোটি টাকার লোন নিয়ে ইন্ডাস্ট্রি করে, আমার গ্যাসের দাম ছিল তখন 12 টাকা, আমার গ্যাসের দাম 31 টাকা হয়ে গেছে। আমার ডিজেলের দাম ছিল তখন 80 টাকা, হয়ে গেল 120 টাকা। আমি যখন ইন্ডাস্ট্রি করি, আমার বিদ্যুতের দাম ছিল 4 টাকা, হয়ে গেল 12 টাকা। তাহলে আমি 5 বছরের মধ্যে পেব্যাকটা করবো কিভাবে? তো আমি সিএল হচ্ছে, অর্থাৎ ক্লাসিফাইড হচ্ছে। ক্লাসিফাইড হওয়ার অর্থ হচ্ছে আমার ঋণ মান, অর্থাৎ আমার যেমন ডেট সার্ভিসিং ক্যাপাসিটি কমে গেছে বিকজ অফ অল দিস ফ্যাক্টর। রাইট। ব্যাংকের যে 5 বছরের মধ্যে আমার কাছ থেকে টাকা ফেরত দিতে হবে, ওটার পিছনে ছুটতে গিয়ে আমি আরেক জায়গা থেকে লোন নিয়েছি। সো লোনের চক্রের মধ্যে আমি পড়ে আমি ডিফল্ট করেছি। আর আপনি বলছেন সৈয়দ নুরুল ইসলাম ঋণ খেলাপি হয়ে কানাডায় বাড়ি করে আরামে আছেন। বাট ইফ ইউ গো ডিপ ইনসাইড অফ মাই হার্ট, দেন ইউ ক্যান রিয়েলাইজ কত বড় ক্ষত আমার আছে। 5 বছরের রিটার্নে আমি রূপলী ব্যাংক থেকে ঋণ নিয়ে আমার অবস্থাতে কি হয়েছে। এখন আপনি বললেন ঋণ নিয়েছেন কেন? হ্যাঁ, কেন আমি ঋণটা নিয়েছিলাম? হু আস্কড মি টু ডু ইট? 5 years-এর যে পেব্যাক পিরিয়ড দিয়ে 100 কোটি টাকার প্রজেক্ট যারা করেছে, কেউ বেঁচে নেই। তারা ওটাকে বাঁচানোর জন্য আরেক জায়গা থেকে লোন নিয়েছে, সেই লোন দিয়ে এটা পেমেন্ট করেছে, আর দিন শেষে সেই লোনের চক্রের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে আবার কিছু লোকজন 21% ইন্টারেস্টেও লোন নিয়ে কানাডা, আমেরিকাতে বাড়িঘর করেছে বলেও আমরা শুনি। যেহেতু আমার কাছে কোনো তথ্য নাই, আমি ডাইরেক্টলি বলবো না, বাট শুনি আপনাদের মিডিয়ার কারণে কি বেগমপাড়া, টেগমপাড়া। আজকে না কালকে কোনো একটা পত্রিকায় দেখলাম প্রায় 5,000 মানুষ মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে। আমি মালয়েশিয়ান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম। আমি কিন্তু এটা আমার হাতের বুদ্ধি থাকার পর আই নেভার থট অ্যাবাউট ইট। ওয়াই শুড আই টেক মাই মানি ফ্রম হিয়ার টু দিয়ার? কারণ আমার মানি দিয়ে আমি নিজে চলতে পারছি না, আমি কেন করবো? তাই আমি মনে করি যে আপনি যে প্রশ্ন উত্তর করেছেন ঋণ মান নিয়ে, ঋণ মানের জন্য যেমন ব্যাংকাররা দায়ী, ঋণ মানের জন্য আমিও দায়ী। ব্যাংকাররা আমার মাথায় যখন তেল ছিল, ব্যাংকাররা আমার বাড়িতে ঈদের সময় বড় বড় কেক নিয়ে বসেছিল যে আপনাকে একটু সালাম করতে এসেছি। এখন আমার পকেটে টাকা নাই, ঈদের সময় ব্যাংকাররা আমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এই ঋণ মানের যে কথা বলছেন, এটার জন্য ইকুয়ালি পলিসি মেকার ইজ দায়ী, আমরাও দায়ী। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ,
এখন যে পদ্ধতিতে ব্যাংক খাতে সুদ হার নির্ধারণ হচ্ছে তা বেশি বিনিয়োগ বান্ধব নাকি ৯-৬ ফর্মুলায় ভালো ছিল? আপনার মূল্যায়ন শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, মধ্যবর্তী ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধ্যবর্তী ব্যাংক বিজনেস স্টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংক ঋণে সুদের হার বৃদ্ধি, বিনিয়োগের প্রভাব কি। আমরা ফিরছি আলোচনায়। জনাব এম আবু ইউসুফ, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে বর্তমানে যে পদ্ধতিতে ব্যাংক খাতে সুদ হার নির্ধারিত হচ্ছে তা বেশি বিনিয়োগ বান্ধব নাকি ৯-৬ ফর্মুলাই ভালো ছিল? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক কঠিন, কারণ আপনারা জানেন যে এই যে ডিসিশনটা যখন ৯-৬ হয় তখন কিন্তু আমি যতটুকু জানি সেরকম কোনো একটা কনসালটেটিভ প্রসেসের মধ্যে বা সবার সাথে যারা স্টেক হোল্ডার্স আছেন তাদের সাথে আলাপ আলোচনা করেও আসলে এটি করা হয়নি। যাই হোক, সরকারের সিদ্ধান্ত যখন এটি করা হয়েছে এবং তখন অনেক আলোচনা হচ্ছে যে এটাকে কেন মার্কেটের উপর ছেড়ে দেওয়া হচ্ছে না। এখন আবার যখন এটাকে মার্কেটের উপর ছেড়ে দেওয়ার পথে যাওয়া হলো, এখন এই অবশ্যই আমরা যখন মার্কেট ইকোনমির কথা বলি তখন তো মার্কেট বেসড ইন্টারেস্ট রেটের কথাই আমরা বলবো, কিন্তু সেটি যাওয়ার যে প্রক্রিয়া, সেটির যে মেথড বাংলাদেশ ব্যাংক যেই ধরনের পদ্ধতি অনুসরণ করেছে, ডেফিনেটলি ওনারা অ্যানালিসিস করে, ওনারা হোমওয়ার্ক করে এবং যারা যে সমস্ত স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে নিশ্চয়ই আলোচনা করে সেটি করেছে। আমি সেই ওনারা যে স্মার্ট যে ক্যালকুলেশনটা করছে আমি সেটার মধ্যে যাচ্ছি না, কারণ এটা নিশ্চয়ই ওনারা ওনাদের মতো করে করেছেন। এখন যেই সময়টাতে এই অলরেডি কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু অনেক বেশি এবং যার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধু ইনফ্লেশন না, বিভিন্ন জায়গায় এটার একটা চেইন ইফেক্ট কিন্তু আছে। তার মধ্যে আপনার যে সমস্ত জায়গায় আমি মনে করি যে যারা ভালো বিজনেসম্যান, এখন আপনি বলতে পারেন যারা ভালো বিজনেসম্যান তাদেরকে আমি কিভাবে আইডেন্টিফাই করব? নিশ্চয়ই আপনার এরকম ফিনান্সিয়াল সেক্টরে তার একটা মেকানিজম আছে যে আসলে ইচ্ছাকৃত ডিফল্টার হচ্ছে নাকি একজন হচ্ছে সে ব্যবসা আসলে করতে পারে নাই দেখে ব্যবসা করতে চেয়েছে কিন্তু বিভিন্ন কারণে, সঙ্গত কারণে উনি ডিফল্টার হয়েছে। এগুলো আসলে অনেক কিছু অ্যানালিসিস করার বিষয়। তবে আমি মনে করি যে কস্ট অফ ডুইং বিজনেস যতটুকু কমানো যায়, কারণ আমরা দেখছি সরকারও কিন্তু চেষ্টা করেছিল যে এটাকে কিভাবে 2 অঙ্কের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, অর্থাৎ বাংলাদেশের অবস্থানটা 168তম থেকে গ্লোবালি সেটাকে আমরা 100-র মধ্যে নিয়ে আসতে পারি। কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট তো খুব ইম্পর্টেন্ট। আপনি এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলেন, এই যে একটার সাথে আরেকটা তো চেইন ইফেক্ট। এখন যদি ব্যবসা যদি না করতে পারে, ব্যবসা যদি এক্সপানশন না করতে পারে, তাহলে তো এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। এমপ্লয়মেন্ট জেনারেশন না করতে পারলে আমাদের কিন্তু বেকারত্বের হার বাড়বে। বেকারত্বের হার যখন বাড়বে তখন কিন্তু সেখানে অনেক ধরনের সামাজিক অস্থিরতা কিন্তু তৈরি হবে। সবকিছু আসলে চিন্তা ভাবনা করেই কিন্তু সরকারকে আমি মনে করি যে এই বিষয়গুলো করা উচিত। তবে মার্কেট বেসড ইন্টারেস্ট রেট যেটি বলা হচ্ছে, সেটি আমাদের যে ফিনান্সিয়াল সেক্টরে আমি মনে করি যে ডিসিপ্লিনটা দরকার। সেই ডিসিপ্লিন আনার জন্য এক ধরনের রিফর্ম যে হওয়া দরকার, সেই রিফর্মটা ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে এবং যারা গ্রহীতা সবার ক্ষেত্রে আমি মনে করি এখন সময় এসছে এটাকে একটু রিভিজিট করা, এক ধরনের রিফর্ম করা, যাতে এই ফাইন্যান্সিয়াল সেক্টরে শৃঙ্খলাটা ফেরত আসে। এম আবু ইউসুফ, আপনার কি মনে হয় না যে কস্ট অফ ডুইং বিজনেসে এই যে আপনার সুদ হার বেড়ে যাওয়া সেটাকে আরেকটু পিছিয়ে দেবে? না, ডেফিনেটলি, কারণ এখানে তো আমরা যেহেতু সরকারেরও কিন্তু টার্গেট আছে, আপনার টোটাল যে জিডিপির কনটেক্সটে আমাদের প্রাইভেট এবং পাবলিক যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে 31%-এর মধ্যে নিয়ে যাওয়া, সেটি এখনো 29%-এর মতো আছে। তাহলে এইটাকে যদি আমরা নিতে চাই তাহলে তো অবশ্যই আমাদের যে এই রিলেটেড যে কাজকর্মগুলো আছে, প্রাইভেট ইনভেস্টমেন্টকে বাড়ানোর জন্য যে ধরনের ইনিশিয়েটিভ গুলো দরকার, সেই ইনিশিয়েটিভ গুলো আসলে নিতে হবে, যার ফলে আমাদের যদি ইনভেস্টমেন্ট বাড়ে, ডেফিনেটলি ইনভেস্টমেন্ট বাড়লে আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কারণ সেই জায়গাটাও কিন্তু আসলে চিন্তা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর আহমদ আল কবির। এই যে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, পণ্য চাহিদা ইত্যাদির উপর ব্যাংক ঋণ সুদের হার বৃদ্ধির কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? না, ব্যাংক ঋণের সুদের হার যদি বাড়ে এটা তো অটোমেটিক, এটা নিয়ে কোনো ধরনের কোনো আলোচনারও খুব যে ইম্প্যাক্ট পড়বে যে শ্রমবাজারের উপরে
বা গ্রোথের উপরে, সব কিছুর উপরে। কারণ ইনভেস্টমেন্ট কম হবে, তবে ইকোনমিক যে মোমেন্টাম থাকার কথা, এটা মোমেন্টাম থাকবে না। কিন্তু এই কাজটা কেন করতে হচ্ছে, এইটাকে আপনাকে সার্কামস্টেন্স পুরো জিনিসটাকে দেখতে হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ব্যাংক ঋণ সুদ বাড়িয়ে যদি ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকেও যদি শুদ্ধি অভিযানটা করা যায়, যেটা ভাই বলতেছিলেন একটু আগে, যেটা হচ্ছে যে অন্যান্য অনেক জিনিস, অনেক ফ্যাক্টরগুলা কাজ করে যেগুলা আনকল্ড ফর, যেগুলো আমরা চাই না এগুলা ঘটুক। ওইসব জিনিসগুলোর থেকে যদি সেফটি নেট তৈরি করা যায় এবং ব্যাংকরাও যদি দেখে যে ওইটা নিরাপদ একটা ইনভেস্টমেন্টের দিকে যাবে। আমাদের দিকে দেশে তো ব্যাংকগুলো তো বেশিরভাগ ব্যাংকই তো ক্রেজি ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছিল, এটাও তো ঠিক। এবং এই ক্রেজি ইনভেস্টমেন্ট করে তারা ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, এনপিএল বাড়িয়েছে, এবং এইটা খুব রেশনাল ইউজ হয় নাই অফ দ্য রিসোর্সেস। এবং অতএব এই সার্বিক অবস্থা বিবেচনায় আমাদের এই মুহূর্তে ইনফ্লেশনকে তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। ইনফ্লেশনকে কন্ট্রোল না করলে যে সাধারণ মানুষের যে বাজারের যে অবস্থা, এইটার উন্নতি হবে না। এটা ওয়ান সাইড অফ ইট। আর পাশাপাশি এখন কোনটার বদলে কোনটা এটা বলা যাবে না। পাশাপাশি যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি, আমাদের শ্রমবাজার, ব্যবসা বাণিজ্যের উপরে সার্বিকভাবে একটা ইম্প্যাক্ট পড়বেই। যেটা আমাদেরকে করতে হবে যে এই যে পুরাপুরি যে ব্যাংকিং ব্যবস্থায় যে অব্যবস্থা আছে, এইটাকে কারেক্ট করতে হবে। এটাকে কারেক্ট যদি না করি, তবে কিন্তু এই অবস্থা যে আর্থিক খাতে যে অব্যবস্থাপনা, এইটার দূর হবে না। ধন্যবাদ আপনাকে। এটাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব সৈয়দুল ইসলাম, বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য উৎসাহিত করতে ব্যাংক ঋণের সুদের হারের ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত কিংবা ফর্মুলা থাকা দরকার বলে আপনি মনে করেন? বুলেট আকারে যদি বলেন। আমার কাছে এই মুহূর্তে আমার কাছে কোনো ফর্মুলা নেই, কারণ ইট ইজ নট মাই কাপ অফ টি। আই ক্যানট সাজেস্ট ইউ। আমি যেটা বলবো যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য শুধুমাত্র সুদের হার বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল হবে না। আপনি কি হ্যাভ ইউ লুক অ্যাট দ্য প্রাইভেট এক্সপেন্ডিচার যখন বাড়ে, অর্থাৎ সরকারের ব্যয় যখন বাড়ে, সেটা কোথায় যায়? ইউ হ্যাভ আইডিয়া অ্যাবাউট ইট? সরকারের ব্যয় যখন বাড়ে সেটা বাজারে যায়, বাজারে যখন যায় সেটা ইনফ্লেশন বাড়ে। আপনি যদি ঢাকা শহরের রিয়েল এস্টেটের বাজারের খবর নেন, আপনি আমার মতো ব্যবসায়ী একজনও পাবেন না। রিয়েল এস্টেটের 20-25 হাজার টাকা দিয়ে কারা বাড়ি কিনে? তাদের কাছে মার্কেট ইকোনমি তো খাটে না। মার্কেট ইকোনমি কাটে না। এখানে কিন্তু সুদের হার 21 হলেও কোনো কিছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বনানী, বাড়িধারা, গুলশান, ডিওএইচে যে বাড়ি যান, 15-20-25-27 হাজার টাকার বাড়ি একটাও নাই, এবং অল সোল্ড আউট। হু বড ইট? ব্যবসায়ী। আবার বলেন যে বাংলাদেশে যে এখন 1 লক্ষ স্টুডেন্ট যদি দেশের বাইরে পড়ালেখা করে, তার মধ্যে ব্যবসায়ীর বা প্রাইভেট ইনভেস্টরের ছেলে মেয়ে কয় %? নট মোর দ্যান 10%। তাহলে বাকিগুলো কারা? তারা টাকাটা কোথায় পায়? দিস মানি ইজ কামিং ফ্রম দ্য পাবলিক এক্সপেন্ডিচার। পাবলিক এক্সপেন্ডিচারে 20% চলে যাচ্ছে, যেখানে অন্য খাতে এই 20% কিন্তু বাজারে আসছে। এই বাজারে কিন্তু ইনফ্লেশন করে ইনফ্লেশন বাড়ছে। শুধু খাদ্য ইনফ্লেশন তো না, আপনাকে ইনফ্লেশন বলতে টোটাল ইনফ্লেশন যদি করেন, খাদ্য বহির্ভূত জায়গায় ইনফ্লেশন কত %? আপনার রিয়েল এস্টেটের দাম বেড়েছে, রডের দাম বেড়েছে, সিমেন্টের দাম বেড়েছে, জিনিসপত্রের রিয়েল এস্টেটের পার স্কোয়ার ফিট 20,000 টাকা হয়েছে। বাট আর ইউ গেটিং এনি আনসোল্ড অ্যাপার্টমেন্ট ইন দিস কান্ট্রি? ইউ আর নট গেটিং। সো এটাকে তো আপনি ইনফ্লেশন বলতে পারেন না। আপনি বলছেন ইকোনমিতে পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট আমরা 30% উপরে চলে যেতে হবে। প্রাইভেট ইনভেস্টমেন্ট নাই, আপনাকে সেটা কভার করতে হবে পাবলিক ইনভেস্টমেন্ট দিয়ে। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক ইনভেস্টমেন্টের এই ব্যালেন্সিংটা না করে শুধুমাত্র নীতি সুদের হার বাড়িয়ে যদি কেউ বলে ইনফ্লেশন কমাতে পারবে, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি এন্ড অফ দিস ইয়ার। আমি আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আগামী বছর 6 মাস পরে বুঝবেন বাংলাদেশের ডলারের দাম কি হয়। আপনার মনে আছে কিনা? হাইয়েস্টলি হলো। আমি আজকেও বলে যাচ্ছি, এই বর্তমান শুধুমাত্র নীতি সুদের হারের উপর ভিত্তি করে ইনফ্লেশন কমানোর কথা যারা ভাবছেন, তারা আগামী 6 মাস পরে বুঝবেন ইনফ্লেশন কি এবং কাকে। ধন্যবাদ আপনাকে। ইনফ্লেশন আরো 6 মাস পরে গিয়ে সেটা দেখবো আমরা। অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, বিভিন্ন দেশ মূল্যস্ফীতি কমাতে ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়ে সুফল পেয়েছে, আমরা সুফল পেতে পারি কিভাবে? করণীয়টা কি সংক্ষেপে যদি বলেন। আসলে আপনি সাম্প্রতিক সময়ে দেখবেন, শ্রীলঙ্কা দেখেন, ভিয়েতনাম দেখেন, থাইল্যান্ড দেখেন, তারা কিন্তু ইনফ্লেশনটা কিভাবে কন্ট্রোল করেছে, যেটা আমি এই ভাইয়ের সাথে একমত পোষণ করছি। শুধুমাত্র
ইন্টারেস্ট রেট বাড়িয়ে করেনি। ইন্টারেস্ট রেট হয়তো তারা বাড়িয়েছে, It's one of কিন্তু one of the ইন্টারেস্ট point. রেটের পাশাপাশি অল্প, হ্যাঁ, ইন্টারেস্ট রেটের পাশাপাশি অন্যান্য জায়গায় আপনার যে বাজার ম্যানেজমেন্ট, আপনার যে নন ইকোনমিক যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, আপনার যে বিশৃঙ্খলা আছে ফিনান্সিয়াল সেক্টরে, সেই জায়গাগুলো তো আপনার ইনস্টিটিউশনস গুলো আপনার ডেভেলপ করতে হবে, And public and একটা internet and public expenditure. রাইট। তো সেই পাবলিক এক্সপেন্ডিচারের সেখানে আপনার যে কোয়ালিটি অফ পাবলিক এক্সপেন্ডিচারের কথা বলছি, শুধুমাত্র আপনার যে আলোচনা নীতি সুদের হার বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল করাটা, যেটা এখন তো বলা হচ্ছে যে রিভাইজ টার্গেট করা হচ্ছে 7.5%। তা আমরা দেখি 7.5%, এখন এটা তো একটা অ্যানালিসিসের বিষয়, দেখার বিষয় সেটা কতটুকু হচ্ছে। জি, ধন্যবাদ আহমেদ আল কবির। আপনার পরামর্শ শুনে আজকে আলোচনা শেষ করব। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই তিনজনই এই ব্যাপারে একমত তো পরিষ্কার, যে আমরা যেটা বলছি যেটা হচ্ছে যে সিঙ্গল ম্যাটার, এটা একটা কম্প্রিহেন্সিভ জিনিস, এটা পুরো জিনিসটাকে আমাদেরকে বিচার বিশ্লেষণের মধ্যে নিতে হবে, এটাকে হোলিস্টিক ওয়েতে দেখতে হবে। একটা মেজার হচ্ছে যে হ্যাঁ সুদের হার বৃদ্ধি, কিন্তু সুদের এটাকে আইসোলেটেড ওয়েতে দেখার কোনো কিছু নেই। আমাদের পুরো আর্থিক ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন আনতে হবে, এবং এই ব্যবস্থাপনা বলতে আমি কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু বলছি না, হোলিস্টিক ওয়েতে আমি বলতেছি, যেটা হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ভাবনা আনতে হবে। তবে আমি যেটা সম্ভাবনার দিক দেখি, আমি ভাইয়ের মতো স্পেসিফিক পেসিমিস্টিক কথা বলবো না, আমি দেখি যে আমাদের যদি ইনফ্লেশনের যদি এইসব যে ব্যাংক রেট যদি বাড়ানো হয় বা পলিসি রেট বাড়ানো হয়, এবং এই অ্যাডজাস্টমেন্ট করে বাংলাদেশ ব্যাংক যদি এটাকে নিবিড় তত্ত্বাবধান করে, ব্যাংকগুলোর ক্রেজি ব্যাংকিং যদি বন্ধ করতে পারে, তবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা হয়তো একটা ভালো পজিটিভ অবস্থানই দেখতে পারবো। আমি বলবো যে আমরা আগামীতে আমাদের অর্থনীতির যে ভবিষ্যৎ, তবে এটা ঠিক যে ইন্টারেস্ট রেট বাড়ার পরেই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট কমবে এবং গ্রোথের উপরে একটা এফেক্ট পড়বে, সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব পড়বে, এইটাকে ঠেকিয়ে দেখা যাবে না। এবং এটা বোধহয় যারা করছেন এইসব নীতিতে, তারাও এটাকে রিয়েলাইজ করে মাথায় রেখে এটা করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আদর্শ অর্থনীতিতে এবং প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক ঋণের সুদ হার বেঁধে দেওয়ার সুযোগ নেই। তবে বাংলাদেশের অর্থনীতি এবং বাজারের যে চরিত্র, তাতে সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়াকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। আজকে আলোচকদের কেউ কেউ যেমনটি বলছিলেন, মূল্যস্ফীতি কমিয়ে আনার পাশাপাশি ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবেলায় এবং পণ্যের চাহিদা কমিয়ে আনতে ব্যাংক ঋণের সুদ হার বাড়ানোর পদক্ষেপ বড় ভূমিকা রাখবে। তবে বিনিয়োগ এবং উৎপাদন খরচ বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এই প্রভাব নিয়ন্ত্রণে এবং ভারসাম্য রাখতে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, সুশাসন ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মতো রাইজিং অর্থনীতির বর্তমান বাস্তবতায় সুদ হার বৃদ্ধির যৌক্তিকতা ভেবে দেখতে হবে, প্রয়োজনে পুনর্মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, কর্মসংস্থানের গতি ও প্রভাব ঠিক রাখতে হলে বিনিয়োগ নির্বিঘ্ন করতে হবে। দর্শক, ঈদ উল ফিতরে RTV আপনাদের জন্য 8 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে, আর এই কারণে আগামী সপ্তাহে বিজনেস টক অনুষ্ঠানটি সম্প্রচার হবে না। দেখা হবে তার পরের সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী ঈদ মোবারক।